মানস ন্যাশনাল পার্ক, যা ভারতের নর্থ ইস্টের আসাম রাজ্যে অবস্থিত, যা আমাদের গর্বের একটি জায়গা। কারণ এই মানস ন্যাশনাল পার্ক একাধারে ব্যাঘ্র প্রকল্প এবং ইউনেস্কো হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত। প্রায় 500 স্কোয়ার কিলোমিটার কোর এরিয়া নিয়ে তৈরি এই ন্যাশনাল পার্ক, যেখানে রয়েছে প্রচুর বন্যপ্রাণ। এই জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি, হাতি সাফারি, রিভার রাফটিং সব কিছুর মজা নিতে পারবেন আপনারা। কিভাবে যাবেন, কত টাকা খরচা, কত দিনের জন্যই বা ট্যুর প্ল্যান করবেন, সমস্ত ইনফরমেশন পাবেন আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যেতে যেতে আবার দেখা পেলাম ক্যাপ লেঙ্গুরের। ওয়েলকাম টু ভুটান। মানস ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বরপেটা রোড। বরপেটা রোড যাওয়ার জন্য দুটো ট্রেন রয়েছে, 15959 কামরূপ এক্সপ্রেস, যেটা সন্ধে 6:30 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 11:48 নাগাদ আপনাকে বরপেটা রোড পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 435 করে এবং 3ACর ভাড়া 1180 করে। এছাড়া 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে, যা শিয়ালদা থেকে সকাল 6:50 ছেড়ে সেই দিনই রাত 11:52 নাগাদ আপনাকে বরপেটা রোড পৌঁছে দেবে। তবে এই ট্রেনের টাইমিংটা একটু গোলমেলে, তাই কামরূপ এক্সপ্রেসই বেস্ট টাইম আমার মনে হয়। বরপেটা রোডে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই বাইরে প্রচুর টোটো অটোর অপশান পেয়ে যাবেন, যা আপনাকে মানস ন্যাশনাল পার্ক পর্যন্ত নিয়ে যাবে। টোটো বা অটোতে দরদাম করার পর জানতে পারলাম 500 থেকে 600 টাকা নিয়ে থাকে তারা। তবে আমাদের ভাগ্য ভালো থাকায় একজন ওই পথেরই টোটোওয়ালা দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল, যে অন্য লোককে স্টেশনে ছাড়তে এসেছিল, তাই কম পয়সায় আমাদেরকে মানস ন্যাশনাল পার্কে পৌঁছে দেয়। তবে আপনারা টোটো বা অটো ঠিক করার সময় বেশ খানিকটা বার্গেনিং করতে পারেন। বরপেটা রোড থেকে মানস ন্যাশনাল পার্কের ডিস্টেন্স প্রায় 21 কিলোমিটার মতো। এইমাত্র নামলাম, অনেকক্ষণের জার্নি ছিল, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো আসতে। এখান থেকে কিন্তু মানস ন্যাশনাল পার্কের যে গেটটা একদমই সামনে। আমরা যে হোমস্টেতে রয়েছি, হোমস্টের নাম কিন্তু মানস অর্কিড হোমস্টে। এখন 2:45 মতো বাজে, ফ্রেশ হয়ে এখন যাব লাঞ্চ করতে। আমার পেছনেই রয়েছে হচ্ছে ওনাদের ডাইনিং হলটা। লাঞ্চে রয়েছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, ফুলকপি, আলু, ধনেপাতা এই সমস্ত দিয়ে একটা সিজনাল তরকারি রয়েছে, পাঁপড় ভাজা, আর যারা ননভেজ খাবেন তাদের জন্য রয়েছে চিকেন। দারুণ, ডালটা কিন্তু মুগের ডাল আর দারুণ লাগছে, সত্যিই টেস্টি। সব খাবারগুলো অপূর্ব খেতে। মাংসটা কিন্তু বাটা মশলায় করা হয়েছে, দেখুন লঙ্কাগুলো একদম মানে দেখা যাচ্ছে যে বাটা লঙ্কা। তো আসুন রুমটা একটু শেয়ার করি আপনাদের সাথে। ঘর খুবই ছিমছাম কিন্তু খুব সুন্দর। এখানে একটা বড় ডাবল বেড রয়েছে, যেটাতে 3 থেকে 4 জন আরামসে শোয়া যায়, কারণ এখানের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। আর সেরকম কোনো আসবাব নেই ঘরে, একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে। এছাড়া রুমে রয়েছে ব্ল্যাঙ্কেট, টাওয়াল, পিলো এই সমস্ত। আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি, চলুন। ঢুকে একটা ওয়াশ বেসিন পাবেন আর একটা সাবান দিয়েছে। এইখানে আছে একটা মিরর, আর যেটা সবচেয়ে জরুরি গিজার আছে, আর এখানে দিয়েছে ওয়েস্টার্ন টয়লেট। হোমস্টেতে আমাদের পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে 1500 টাকা করে পড়েছিল। এছাড়া ওখানে কটেজে থাকারও ব্যবস্থা রয়েছে, যাতে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে 1700 টাকা করে খরচা পড়ে। আমাদের হোমস্টে থেকে মাত্র 5-7 মিনিটের হাঁটা পথে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনারা বিকেলটা দারুণভাবে এনজয় করতে পারবেন। এর চেয়ে ভালো আর কি চাই। এই পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেকি রিভার, যেটা ভুটান থেকে এসেছে। এই বেকি রিভারে চোখে পড়ল বোটিং এর ব্যবস্থাও। পরন্ত বিকেলে সুন্দর বোটিং করতে করতেও আপনারা সূর্যি মামার পাটে যাওয়া দেখতে পারবেন। রাস্তা দিয়ে ফেরার পথে এরকম সুন্দর ময়ূরের দল গাছে বসেছিল, যেন আমাদেরই অপেক্ষা করছিল। এত কাছ থেকে বন্যপ্রাণকে দেখার উপলব্ধি এই প্রথম করলাম আমি। ভীষণ অন্যরকম একটা ফিলিং হচ্ছিল। এখন সন্ধে 6টা মতো বাজে, তো এখন দিয়ে গেল গরম গরম দুধ চা।
ইভিনিং স্ন্যাক্সে ম্যাগি দিয়েছে। এই প্রথম কোনো জায়গায় ম্যাগি দিল, বেশ ভালো লাগছে খেতে আর কি। সান্ধ্যকালীন মনোরঞ্জনের জন্য রয়েছে বনফায়ারের ব্যবস্থা, যা মাত্র 300 টাকা থেকে শুরু হয়। এছাড়া বারবিকিউও করে নিতে পারেন। স্টিক সিস্টেমে বারবিকিউ পেয়ে যাবেন এখানে, মাত্র 200 টাকা করে পার স্টিক। যদি আপনারা চান তাহলে লোকাল ডান্সেরও ব্যবস্থা করা হয়ে থাকে। এখন 9:10 মতো বাজে, তো ডিনারের জন্য ডাক এসেছে, তো এখন যাব ডিনার টেবিলে। চলুন। বেগুন ভাজার টেস্ট তো আলাদা করে কিছু বলার নেই, তাই সবার আগে আমি আলু ফুলকপির তরকারিটাই টেস্ট করব। দারুণ, অ্যাজ ইউজুয়াল সেম টেস্ট, আর খেতে কিন্তু দারুণ। দেখা হচ্ছে কাল সকালে নতুন দিনের সঙ্গে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হোমস্টের ঠিক পেছনেই রয়েছে হোমস্টের ওনারের নিজস্ব চাষের জমি। ধান চাষ হওয়ার ফলে সকালবেলায় সেখানে সার দিয়ে ময়ূর এবং বিভিন্ন রকম পাখি দেখতে পেলাম, যারা ধান খেতে এসেছিল। এখন সকাল 8টা মতো বাজে, তো দিয়ে গেছে দুধ চা। বাড়িতে যে মারা যেরকম বড় বড় রুটি বানায় না, একটা রুটি দুটো সমান হয়, সেই রকম। মানস ন্যাশনাল পার্কে মূলত 2 ধরনের সাফারি হয়ে থাকে, একটি হোল ডে সাফারি এবং একটি হাফ ডে সাফারি। দুটো সাফারিতেই কীরকম কি খরচা পড়ে তা জেনে নেব আমাদের হোমস্টের ওনারের থেকে। নমস্কার, আমাদের হোল ডে প্রোগ্রামে এটা সাফারি করার জন্য আমাদের একটা জিপসিতে 6 জনের ক্যাপাসিটি হয়, আর এই 6 জনে মিনিমাম আপনার জিপসি এন্ট্রি সেন্ট্রি সব কিছু নিয়ে 7060 রুপিস খরচা হয়। তো আমাদের দুজনের কত খরচা পড়ছে? ওই জায়গায় যদি আপনি 4 জন বাদ দেন, 2 জনে গেলে আপনার 6660 রুপিস খরচা হবে। আচ্ছা, 6660 টাকা খরচ হচ্ছে আমাদের এই সাফারিটায়, ফুল ডে সাফারি। আর যেটা হাফ ডে সাফারি হয় সেটাতে কি খরচা পড়ে 6 জনের? আমাদের যোনটা ইন্ডিয়া পাশে হাফ ডে সাফারি করে, এটা 3 থেকে 3.5 ঘন্টা সময় আমরা ঘুরাই। এইটাই আপনার 3790 রুপিস খরচা হবে। তো ওয়েলকাম, সবাই আসেন আর আমাদের মানাসে হোল ডে সাফারিটা উপভোগ করেন। এই যে হোল ডে সাফারি যেটা আমরা করছি, সেটার জন্য কিন্তু পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড, এই দুটোর অরিজিনালই লাগবে। ফটোকপি দিয়ে কিন্তু হবে না, অরিজিনাল ক্যারি করবেন। আধার কার্ড এখানে অ্যালাউ না। তাছাড়া আপনারা তো মানে হোমস্টেতে বা হোটেলে থাকতে গেলে তো এমনি তো ডকুমেন্টস তো ক্যারি করতেই হয়। একদম, আপনারা যদি আধার কার্ড না এনে ভোটার আইডি কার্ডটা আনেন তাহলে বেটার হয়। সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে আপনাদের কোথাও থেকে জিপ সাফারি বুক করতে হবে না। এরকম আপনাদের হোমস্টেতেই থাকবে এই জিপ। এই জিপসিটায় আপনাদেরকে পুরো ঘুরিয়ে নিয়ে আসবে। অন্যান্য জায়গায় কি হয়, অন্যান্য জায়গায় হয় দূর থেকে আপনাকে জিপসিটা তুলতে আসে, সেই জিনিসটা এখানে হবে না। খুব হ্যাসেল ফ্রি একদম। মানে অনলাইন ওয়েবসাইট খুলে পোর্টাল খুলবে, তারপর আমি বুক করব, তারপর আমার মাথায় হেডেক থাকবে, এই কোনো কিছুই নেই। জাস্ট আমি দাদাকে বলে দিয়েছি যে বুকিং করার জন্য, দাদা পুরো একদম সমস্ত কিন্তু বুকিং করে রেখেছে আমাদের জন্য। আমরা যে ফুল ডে সাফারি করব সেটাও আমরা কলকাতা থেকে ঠিক করে আসিনি, এখানে এসে দাদার কাছ থেকে শুনে আমরা এত এক্সাইটেড হয়ে গেছি যে আমরা ফুল ডে সাফারি করছি। না, তবে আগে থেকে বুকিং করে আসাই ভালো। হ্যাঁ, সেটা আগে থেকে বুক করে আসাই ভালো, কিন্তু আমরা মানে এত ইনফরমেশন তো নিইনি। যেরকম আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমরা রয়েছি, আমাদের ইনফরমেশন গ্যাদার করার জন্য কয়েকটা ইউটিউবে ভিডিও ছিল, এর বাইরে আর কিছু ছিল না। তো এখানে এসে দাদার কাছ থেকে শুনে আমরা এটা বুক করলাম। আপনারা বুক করে আসলেই ভালো হয়। একদম। তো কথা না বাড়িয়ে চলুন গাড়িতে উঠে পড়ি। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিন এবং আপনাদের নেক্সট উইকেন্ডটা বা নেক্সট হলিডেটাই প্ল্যান করুন মানসে। জার্নি অ্যাট বিগিনস। একদম। এই সাফারির গাড়িটা কিন্তু একটু অন্যরকম, এরকমভাবে সিটগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের গাড়ি কিন্তু মানস ন্যাশনাল পার্কের যে গেটটা সেখানে চলে এসেছে। এই যে এন্ট্রান্স পয়েন্টটা দেখছেন, এন্ট্রান্স পয়েন্ট থেকে ঢুকে এই ডান সাইডে এই যে ছোট্ট মতো একটা জায়গা দেখছেন, এখান থেকেই কিন্তু এলিফ্যান্ট সাফারিটা হয়। জিপ সাফারি যখন করবেন তখন কিন্তু প্লাস্টিক নিয়ে একদমই অ্যালাউ নেই, প্লাস্টিক পুরো এখানে ব্যান্ড আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, প্লাস্টিক ব্যাগে করে নিয়ে চলে আসলেন এখানে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। আমরা মেন গেট দিয়ে ঢুকে পড়েছি, এটা হচ্ছে মানস ন্যাশনাল পার্কের 2 নম্বর গেট। আর আমরা করছি কিন্তু বাঁশবাড়ি রেঞ্জের যে সাফারিটা আছে সেই সাফারি। বন্য হাতি দেখার জন্যই আমি মানসে পাড়ি দিয়েছিলাম। সাফারি শুরু হতে না হতেই এক পাল হাতি দেখতে পাবো তা সত্যিই এক্সপেক্ট করিনি। তারপরেই দেখতে পেলাম একটি বাইসনকে।
এনারা মনে হয় সাফারি করে আসছে। হ্যালো হ্যালো। মানস ন্যাশনাল পার্কে কিন্তু প্রচুর ফরেনার ট্যুরিস্ট ঘুরতে আসে, প্রচুর দেখলাম কালকে থেকে আমরা। মানস ন্যাশনাল পার্কটা কিন্তু ডেন্স ফরেস্ট, রাস্তার দুই ধারের যে জঙ্গলটা দেখছি প্রচণ্ড ঘন। জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য যতটা সুন্দর, ততটাই সুন্দর বন্যপ্রাণী দেখার সুযোগ রয়েছে এখানে। জঙ্গল আমাদেরকে 1 মিনিটের জন্য নিরাশ করেনি। যে হরিণটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হরিণটি ভীষণ রেয়ার এক ধরনের প্রজাতি, এমনটাই আমাদেরকে ড্রাইভার দাদা জানালেন। আর রাস্তাটা কিন্তু পুরো কংক্রিটের রাস্তা। মানস ন্যাশনাল পার্ক ভারত এবং ভুটানের মধ্যে বিস্তৃত। ভারতের পার্টকে মানস ন্যাশনাল পার্ক বলে সম্বোধন করা হয় এবং ভুটানের পার্টকে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক বলে সম্বোধন করা হয়। ভারতের পার্টে টোটাল 4টে রেঞ্জ রয়েছে, যেখান থেকে আপনারা সাফারি করতে পারবেন। রেঞ্জগুলির নাম হলো বাঁশবাড়ি, পানবাড়ি, ভুইয়াপাড়া এবং পুকলুং। আমরা যে ড্রাইভার দাদার সাথে ঘুরেছিলাম, তিনি ভীষণ তৎপর ছিলেন আমাদেরকে বন্যপ্রাণ দেখানোর জন্য। বুড়াবুড়ি ওয়াচ টাওয়ার হলো বাঁশবাড়ি রেঞ্জের একটি দারুণ জায়গা, যা একটা খোলা জায়গা এবং সেখান থেকে প্রচুর বন্যপ্রাণ দেখার সুযোগ থাকে প্রায় সব সময়ই। এখান থেকে আমরা প্রচুর বন্যপ্রাণ একসাথে একই জায়গায় দেখতে পেয়েছিলাম। যেই সময় মানুষের সিজন চলে, মানে মার্চ এপ্রিলে, সেই সময় নাকি এখানে এত বন্যপ্রাণ একসাথে দেখতে পাওয়া যায়, মনে হয় যে কোনো ব্রিগেডের মতো মিছিলের ডাক দেওয়া হয়েছে, তাই জন্য এত বন্যপ্রাণ এক জায়গায় একত্রিত হয়েছে। মে মাসের শেষের দিকে জঙ্গল বন্ধ হয়ে যায় এবং জঙ্গল আবার খোলে অক্টোবরের ফার্স্ট উইকের পরে। তাই এই টাইমে যারা শুধুমাত্র বন্যপ্রাণ দেখার জন্য যাচ্ছেন, তাদের মানস ন্যাশনাল পার্ক ভিজিট না করাই ভালো। তবে শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ উপভোগ করতে চাইলে যে কোনো সময়ই মানস অর্কিড হোমস্টেতে ভিজিট করতে পারেন। জঙ্গল বন্ধ থাকলেও বন্য প্রাণকে কিন্তু আটকে রাখা যায় না। বিভিন্ন ধরনের পাখি, হরিণ এ সমস্ত আপনারা হোমস্টের আশেপাশে দেখতে পাবেনই। মানস ন্যাশনাল পার্কে মানে মানসের যে ফরেস্টটা আছে, সেইটার ভেতরে কিছু দেখতে পান বা না পান, এই যে রাস্তা দিয়ে যাওয়ার এই ফিলিংসটা, এটা কিন্তু আলাদা রকমের। আর সামনেই পুরো ভুটানের পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা তো আলাদা রকমেরই একটা ভাইব দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। বাপ রে, এখানে একটা ছোট্ট মতো গোসাপ দেখতে পেলাম, এটা হচ্ছে ওয়াটার মনিটর লিজার্ড বলে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে মাঠাংগুড়ি বলে একটা জায়গা। তো এটাই কিন্তু যারা হাফ ডে সাফারি করবেন, এই পয়েন্টটাই কিন্তু লাস্ট পয়েন্ট। এরপরে কিন্তু আমরা ভুটানের দিকে চলে যাব। একটা ওয়াটার বাফেলো দেখতে পেয়েছি। রাহুল অনেকক্ষণ ধরে তার ফুটেজ নিচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি এবং রাহুল দুজনেই ওয়াটার বাফেলো ফার্স্ট টাইম দেখলাম। তো ইন্ডিয়া ভুটানের যে বর্ডারটা আছে সেইখানে চলে এলাম। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। অরিজিনাল আই কার্ড দিয়ে ডকুমেন্টেশন করতে হবে আপনাদেরকে, আসার সময় যেরকম জানাচ্ছিলাম। এটা হচ্ছে চেক পোস্ট। এখানে আমাদের দুজনের আই কার্ড নিয়ে গেল আমাদের যে ড্রাইভার দাদা কাম গাইড, উনি। এখানে কিন্তু টাকা লাগবে না, আরও সামনে যেতে হবে, সেখানে গেলে কিন্তু টাকা লাগবে কিছু। সেটা কতটা অ্যামাউন্ট সেটা তো ওখানে গেলে জানতে পারবো আর কি, তবে খুব একটা বেশি অ্যামাউন্ট নয়। আপনাদেরকে বলছিলাম ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট ছাড়া কিন্তু কোনো আইডি কার্ড অ্যালাউ করে না একদম। এটা হচ্ছে ইন্ডিয়া ভুটানের বর্ডার, সামনেটা ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে। এই যে বেকি রিভার, যেটা ভুটান থেকে আসছে। জলটা দেখেছেন, জলের কালারটা কি সুন্দর। সঙ্গে যাদের ছোট বাচ্চা থাকবে, মানে 18 বছরের নিচে যারা আছে, তাদের কিন্তু অরিজিনাল বার্থ সার্টিফিকেট ক্যারি করতে হবে একদম। আর বড়দের তো বললামই কি লাগবে। ওয়েলকাম টু ভুটান। আমরা কিন্তু এখন রয়্যাল মানসে এন্টার করে গেলাম। আমরা যেহেতু ফুল ডে সাফারি করেছিলাম, তাই আমাদের সাফারির মধ্যে ভুটানের পার্টটাও ছিল, যাকে রয়্যাল মানস বলে সম্বোধন করা হয়। ভুটানের পার্টে বা রয়্যাল মানসে বন্যপ্রাণ দেখতে পাওয়ার সুযোগ কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভীষণ সুন্দর এবং মন মাতানো। সম্পূর্ণ রাস্তাটাতেই বেকি রিভার আমাদের সঙ্গী হয়েছিল, ঠিক যেমন সিকিম যাওয়ার পথে তিস্তা আমাদের সঙ্গী হয়।
ওই রকমই ফিলিং আসছিল। মাঝখানে মাঝখানে বিভিন্ন সুন্দর সুন্দর পাখিরও দেখা মিলছিল। ড্রাইভার দাদা না থাকলে কোনো পাখিই আমরা চিনতে পারতাম না। জায়ান্ট স্কুইরেল, বড় কাঠবিড়ালি। যেই চেকপোস্টের কথা বলেছিলাম যেখানে টাকা নেওয়া হয়, সেই চেকপোস্টে দাদা নিয়ে গেল টাকার সাথে আবার আমাদের দুজনের যে আই কার্ডগুলো ছিল সেগুলো নিয়ে গেল। বললেন যে আই কার্ডগুলো এখানে জমা রাখা হবে, টাকা জমা রাখা হবে এবং দাদার সমস্ত রকম গাড়ির ডকুমেন্টস, দাদার ডকুমেন্টস সব জমা রাখা হবে। আচ্ছা, লোকালিটি শুরু হচ্ছে এই জায়গাটা থেকে। এটা হলো পানবাং রেঞ্জ। টোটাল হচ্ছে 210 টাকা। এই যে একটা ভিজিটিং কার্ড দিয়েছে আর এই বিলটা দিয়েছে, টাকাটা যে পেমেন্ট হলো তার জন্য। এটা হলো পানবাং স্কুল, কি সুন্দর। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই এতটাই অবধি কিন্তু লাস্ট। এই ব্রিজের পরে আমরা যেতে পারবো না। ভুটানের এটাই লাস্ট পয়েন্ট বলতে পারেন। আচ্ছা, এই ব্রিজটার নামও কিন্তু পানবাং ব্রিজ। এই পানবাং ব্রিজের পাশে দেখলাম কিছু লোকালরা ফুচকা বিক্রি করছে। ভেজ চুমা এটার নাম। আচার জैसा है, হ্যাঁ, खट्टा खट्टा है। খট্টা খট্টা। ভুটানে ফার্স্ট টাইম, ভুটানের যেটুকুনি পার্ট দেখতে পারলাম ভীষণ ভালো লাগলো, অন্যরকম লাগলো। এখানের মানুষজনও বেশ হাসি খুশি কথা বলছে, ভালো লাগছে। তো শৈলী বললো হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হেঁটে এই পার থেকে ওই পারে যাবে। এরকম ঝুলন্ত ব্রিজ দিয়ে এর আগে আমরা দুজনেই কখনো হাঁটিনি, তাই এই ব্রিজ দিয়ে হাঁটা আমাদের দুজনের জন্যই একটা দারুণ সুন্দর অনুভূতি ছিল। সেই সকালবেলায় আমাদের হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। ভুটানে এসে ভুটানের খাবার ট্রাই করবো। একটা রেস্টুরেন্ট দেখলাম, পেমা রেস্টুরেন্ট নাম। তো চলুন ভেতরে দেখি গিয়ে কি পাওয়া যায়। এই পানবাং গ্রামটা কিন্তু ভুটানের একটা ছোট্ট গ্রাম। এই গ্রামটায় নাকি মাত্র 3000 লোক বসবাস করে। বেশ ভালো খেতে, আমাদের ওখানের থেকে একটু অন্যরকম কিন্তু ভালো। ভুটানে এসে ফার্স্ট টাইম ম্যাগি ট্রাই করতে শৈলী। নেপালের এক্সপিরিয়েন্স যা বাজে, ভুটানের এক্সপিরিয়েন্স অনেক ভালো। ম্যাগি এবং মোমো দুটোই পার প্লেট 50 টাকা করে নিয়েছিল, ইন্ডিয়ান রুপি। তো ওয়াটার বাফেলোর একটা ঝুন্ড দেখতে পেয়েছি। আমরা ইন্ডিয়ায় প্রবেশ করে গেছি, সেখানটাতেই নদীর পাড়ে ওরা। এখন তো এই টাইমটায় নদীতে আর থাকে না, দাদা বললেন। এখন ওরা জঙ্গলের দিকে ফিরে যাচ্ছে, নদীটা ক্রস করে ওরা ভুটানের দিকে চলে যাচ্ছে। আমরা ভুটান থেকে আসলাম আর ওরা ভুটানে যাচ্ছে। পুরো ঝুন্ডে আছে, মোটামুটি 40-42টা তো হবেই। দেখে এত ভয়ও লাগছে, এক্সাইটেডও লাগছে। ভুটানের পাট ঘুরিয়ে আবার বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারের সামনে নিয়ে যায়, কারণ সন্ধে নামার মুখে বন্যপ্রাণ দেখতে পাওয়ার অনেক বেশি সুযোগ থাকে। তবে আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, তাই অন্ধকারে যা বন্যপ্রাণী দেখতে পেয়েছি তা কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। শুধুমাত্র চোখের ক্যামেরা দিয়ে মন প্রাণ ভরে বন্যপ্রাণ উপভোগ করেছি। এখন প্রায় 5:30 মতো বাজে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এই জিপসিটা নিয়ে এখন যাচ্ছি। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। এখানে প্রচুর কিছু দেখতে পেলাম। মানুষের জঙ্গল পুরো সেরা সেরা, মানে একটা অসাধারণ একটা আপনাদের ফিলিংস আসবে। আর এত কিছু আপনারা দেখতে পাবেন, মানে যারা দেখেননি তাদের ধারণার বাইরে। দারুণ থ্রিলিং সাফারিটা ছিল, ভীষণ 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 এনজয় করলাম। এবং আমার সমস্ত দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করবো একবার আসুন, ঘুরে যান মানস থেকে। 2 নাইট 3 ডেজের এই মানস ট্যুর এখানেই শেষ করছি। সাফারির পরের দিন সকালবেলায় 15960 কামরূপ এক্সপ্রেস, যা সকাল 11টা 17 নাগাদ বরপেটা রোড থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 5টা 10 নাগাদ আপনাকে হাওড়ায় পৌঁছে দেবে। সেই ট্রেন ধরে আমরা ফিরে এসেছিলাম কলকাতা। আপনারাও এই একইভাবে ফিরে আসতে পারেন। আমরা আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।